সৌদি আরবের নেতৃত্বে নতুন একটা জোট গঠিত হচ্ছে, যে জোটটিকে মূলত তারা বলছে যে লোহিত সাগরের জাহাজ চলাচল নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য হুথিদের বিরুদ্ধে এই জোটটি গঠিত হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে ইরানের এই টার্গেটের মধ্যেই এরকম একটা জোট মানেই হচ্ছে মূলত হুথিদের বিরুদ্ধে বলা হলো এটা ইরানের বিরুদ্ধে সৌদি নেতৃত্বের একটা জোট। জোটটা কেন গঠিত হচ্ছে, কিভাবে গঠিত হচ্ছে, কারা আছে? এ পর্যন্ত 14টা দেশ এই জোটে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে, সম্মতি দিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ অনেকগুলো দেশ আছে। টোটাল প্রায় 51টা দেশকে সৌদি আরব এই জোটে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। 50টা দেশ এবং একটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, সেই আন্তর্জাতিক সংস্থাটা, একেও এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। কেন এরকম একটা বিশাল আন্তর্জাতিক জোট গঠন করতে হচ্ছে সৌদি আরবের এই লোহিত সাগরকে নিরাপদ রাখতে? হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের কিন্তু এর আগে অলরেডি একটা জোট আছে, আরব জোট। ইয়েমেন যুদ্ধ শুরুর পর সৌদি আরব একটা আরব কোয়ালিশন গঠন করেছিল ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। সেই আরব কোয়ালিশনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও তারপরে হচ্ছে বাহরাইন, মিশর, এইরকম দেশগুলো ছিল। এবং সেই কোয়ালিশন, এই যে সর্বশেষ হুথিদের উপরে যে আক্রমণ, সেই আক্রমণেও সেই কোয়ালিশনের সম্মতি ছিল। সেই কোয়ালিশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিবৃতিও আসে। এরপরেও উপসাগরীয় দেশগুলোর যে জোট জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, এই গালফ কোঅপারেশন কাউন্সিলও মূলত হুথিদের বিরুদ্ধে কাজ করে সৌদি আরবের নেতৃত্বে। তাহলে এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে এত বিশাল একটা জোট গঠন করার দরকার কি, সেটাই আমরা আজকে দেখব। তবে তার আগে ছোট ছোট কিছু খবর আছে। খবরগুলোর মধ্যে একটা হচ্ছে গাজা ভূখণ্ডে হামাস পুরো ছেড়ে দেওয়ার স্বীকৃতি দিয়েছে এবং সেই অস্ত্র ছেড়ে দেওয়ার মাধ্যমে সেখানে নতুন করে শান্তি প্রতিষ্ঠা হবে। এই বক্তব্যটা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প বলছে গাজায় শান্তি প্রতিষ্ঠার ফাইনাল স্টেপ হিসেবে হামাস অস্ত্র ছেড়ে দিয়েছে এবং সেখানে ফাইনাল চুক্তি হয়েছে। দ্বিতীয় স্টেপ ছিল এটা। এই অস্ত্র ছেড়ে দেওয়ার পরে সেখানে আন্তর্জাতিক একটা সংস্থা অলরেডি গঠিত হয়েছে, আপনারা জানেন। আন্তর্জাতিক 2-3টা সংস্থা সেখানে কাজ করছে, মানে আন্তর্জাতিক বোর্ড অফ গভর্নেন্স, মানে আন্তর্জাতিক একটা সরকার, যেটার প্রধান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অফ পিস বলে সে। আর এটার সাথে মুসলিম দেশের অনেকগুলো নেতারা আছে, প্রায় সবগুলো মুসলিম দেশের নেতারা এটার মধ্যে আছে। তার কথা হচ্ছে যে এটার অধীনে একটা পুলিশি বাহিনী গঠন হবে। সেই পুলিশি বাহিনী গাজায় ঢুকবে এবং সেখান থেকে আস্তে আস্তে ইসরায়েল উঠে যাবে। এই কথাটা কতটা সত্য? অনেকের কাছ থেকে এই প্রশ্নটা আসছে। এখানে শুধুমাত্র হামাসের কথাই বলে না, বলছে গাজা ভূখণ্ডে যতগুলো সশস্ত্র প্রতিবাদ বা প্রতিরোধ গোষ্ঠী আছে সবাই অস্ত্র ছেড়ে দিয়েছে। এর মধ্যে হামাসের কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট বক্তব্য আসে নাই। 2 দিন আগে হামাস বলছিল যে তারা মিশরে যাচ্ছে গাজা শান্তি চুক্তির দ্বিতীয় স্টেপ বাস্তবায়নের জন্য আলোচনা করতে। আর ইসলামিক জিহাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই তথ্যটি সঠিক না, আমরা গাজা প্রতিরোধ করার জন্য বা গাজাকে রক্ষা করার জন্য আমরা আমাদের অবস্থানে স্পষ্ট আছি। সুতরাং এখানে একটা ধোঁয়াশা আছে। তবে যতই ধোঁয়াশা থাকুক, আসলে এই যে নিরস্ত্র করা হামাসকে বা ওখানের যতগুলো আন্দোলন আছে তাদেরকে নিরস্ত্র করা এবং সেই নিরস্ত্র করার মাধ্যমে ওখানের দায়িত্ব তথাকথিত সেই আন্তর্জাতিক সংস্থার কাছে দেওয়ার মাধ্যমে ইসরায়েলের ওখানে দীর্ঘদিনের যে খায়েশ দখল করা বা ওটাকে দখল করে সেখানে তার এই দখলদারিত্বের বসতি স্থাপনের যে খায়েশ, সেটা হয়তো পূরণ করার দিকে আস্তে আস্তে যাচ্ছে, এরকম মনে হয়। ডোনাল্ড ট্রাম্প অবশ্য তার এই যে হামাস বা ওখানের সবগুলো প্রতিরোধ সংগঠনকে নিরস্ত্র করতে পারছে, এটার জন্য 3টা দেশকে ধন্যবাদ জানিয়েছে, তুরস্ক, মিশর, কাতার। সে বলেছে যে তাদের এই নিরস্ত্র হওয়ার ক্ষেত্রে এই 3 দেশের ব্যাপক পরিমাণে প্রচেষ্টা ছিল। তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এরকম ভাবে। যাই হোক, গেল সেটা। স্পেনে এখন নতুন একটা খবর আপনারা হয়তো দেখছেন যে স্পেনে শত শত হাজার হাজার শরণার্থী স্পেনে ঢুকে পড়ছে সাগর দিয়ে।
এটা হয়তো আপনারা দেখছেন। এখন স্বাভাবিক প্রশ্ন আসে, আচ্ছা স্পেনের সাগর দিয়ে ঢুকে এই শরণার্থীরা কোন দিক থেকে যায়? আফ্রিকার শরণার্থীরা স্পেনে যাচ্ছে সাগর দিয়ে। স্পেন হচ্ছে মরক্কোর পরে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী পার হয়ে হচ্ছে স্পেন। এখন এই জিব্রাল্টার প্রণালী পার হওয়ার পরে যে স্পেন, সেই স্পেনে জিব্রাল্টার প্রণালী পার হওয়ার যে স্পেন, সেই স্পেনে জিব্রাল্টার প্রণালী সাঁতরিয়ে তারপরে এই লোকজন যাচ্ছে, এই প্রশ্নটা আপনাদের কাছে আসতে পারে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী পার হতে হয় না। জিব্রাল্টার প্রণালীর যেই পাশে মরক্কো, এক পাশে মরক্কো আর এক পাশে স্পেন, দক্ষিণ পাশে মরক্কো, উত্তর পাশে স্পেন। জিব্রাল্টার প্রণালীর দক্ষিণ পাশে এই মরক্কো যেই পাশে, সেইখানেই একটা জায়গা আছে মরক্কোর একেবারে গা ঘেঁষা সমুদ্রের কাছে। ওটাকে আপনি মানচিত্রে দেখলে মনে হবে যে মরক্কোর একটা অংশ, জিব্রাল্টার প্রণালী ওই পাশে মরক্কোর একটা অংশ, এরকম মনে হবে। সেই মরক্কোর সেই অংশটুকু হচ্ছে স্পেন। স্পেন ধরে রেখেছে, স্পেন সেখানে সৈন্য রেখেছে, সেখানে পুলিশ রেখেছে, সেখানে সে জায়গাটা স্পেনের। ওই জায়গাতে হচ্ছে লোকজন সাঁতরে যাচ্ছে প্রচুর পরিমাণে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এত পরিমাণে শরণার্থী সেখান থেকে সাঁতরে যাচ্ছে কেন? কেন হচ্ছে স্পেনের উপরে, ওই জায়গার উপরে এত বড় একটা প্রেসার? এটার পিছনে হয়তো বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, কিন্তু মাথার এক কর্নারে মানে কি বলে সন্দেহের একটা বীজ বপন করে দিচ্ছে। সেটা হচ্ছে এখানে খুব সম্ভবত ইসরায়েলের বড় ধরনের হাত থাকতে পারে, যে স্পেনকে সে অতিষ্ঠ করতে চাইবে। এটা নতুন না, এটা আমরা বিশ্বকাপ ফুটবল খেলার সময় দেখেছি। সে স্পেনের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে হচ্ছে ক্যাম্পেইন চালিয়েছে। এটা আরো বিভিন্ন সময় দেখা গিয়েছে যে স্পেন ইউরোপের মধ্যে যেভাবে ইসরায়েল বিরোধী অবস্থানে গিয়েছে, স্পেনকে শান্ত থাকতে দিবে না, এটা মনে হচ্ছে গেল সেটা। এরপরে তুরস্কের সাথে ইরাকের বড় ধরনের একটা চুক্তি হয়েছে, একটা না একাধিক অনেকগুলো চুক্তি হয়েছে। একটা হচ্ছে তুরস্ক ইরাক পেট্রোলিয়াম চুক্তি, আর একটা হচ্ছে তুরস্ক ইরাক ট্রান্সপোর্ট চুক্তি। তো ট্রান্সপোর্ট চুক্তিটা তো আপনারা জানেন যে ইরাকের মধ্য দিয়ে একটা রাস্তা করে বসরা নগরী থেকে একেবারে তুরস্ক পর্যন্ত একটা রাস্তা করতে যাচ্ছে। আর ইরাকের মধ্য দিয়ে তুরস্কে আসা গ্যাস পাইপলাইন আছে। সেখানে ইরাক থেকে বিশ্বে যে পাইপ গ্যাসগুলো যায় সেটা তুরস্কের মধ্য দিয়ে যায়, তুরস্কের মধ্য দিয়ে যায় কিরকুক জেইহুন পাইপলাইন। হ্যাঁ, এটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে যে এই পাইপলাইন দিয়েই শুধুমাত্র ইসরায়েলের কাছে তেল গ্যাস যায়, আর ইসরায়েলের আর তেল গ্যাস নেওয়ার আর কোনো জায়গা নাই, এবং এটার কারণেই হচ্ছে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারছে, এরকম অনেক কথা আছে। কিন্তু সেই কথাটাও সত্য না বা সঠিক না। এখন এই যে ইরাক থেকে তুরস্কের মধ্য দিয়ে তেল এসে আন্তর্জাতিক বাজারে যেত, সেটা এতদিন পর্যন্ত তুরস্ক শুধু এই ট্রান্সপোর্ট খরচটা পেত, যে আমার উপর দিয়ে একটা পাইপলাইন যাচ্ছে, ওই পাইপলাইনের খরচ। কিন্তু এখন তুরস্ক নতুন করে এই ইরাকের থেকে তেল এসে, ইরাক থেকে তেল এসে তুরস্কের মধ্যে দিয়ে যে আন্তর্জাতিক বাজারে যেত, সেখানে ইরাকের কাছ থেকে বা ওই তেল বিক্রি থেকে তুরস্ক একটা জাস্ট হচ্ছে ট্রানজিট খরচ পেত। এখন তুরস্ক ইরাকের যে রাষ্ট্রীয় তেল উৎপাদন কোম্পানি বা তেল উৎপাদন সংস্থা, সেটার সাথে তুরস্কের রাষ্ট্রীয় তেল উৎপাদন সংস্থার একটা চুক্তি হয়েছে। যেই চুক্তি অনুযায়ী তুরস্কের রাষ্ট্রীয় তেল উৎপাদন সংস্থা ইরাকে গিয়ে ইরাকের খনিগুলোতে তেল উৎপাদন করবে, খনিগুলোতে কাজ করবে, সেখান থেকে তেল উৎপাদন, তেল পরিশোধন, তেল সাপ্লাই সবগুলো করবে। টার্কিশ পেট্রোলিয়াম এই কাজ করবে। এটার সাথে শুধুমাত্র তুরস্ক না, তুরস্ক, ইরাক আর হচ্ছে আমেরিকা, ইউরোপের দুটো কোম্পানি আছে, চারটা কোম্পানি। তো এটাকে অনেকে এভাবে দেখছে যে 100 বছর আগে লুজান চুক্তির মাধ্যমে, লুজান চুক্তির কারণে তুরস্ক ইরাকের, বর্তমান যেটা ইরাকের অংশ মুসুল এবং কিরকুক, যে অঞ্চলে সবচেয়ে বেশি তেল আছে, ওই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল লুজান চুক্তির কারণে। লুজান চুক্তিটা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে বর্তমান যে তুর্কি রাষ্ট্র সেটা গঠনের একটা অংশ হিসেবে। অনেকে বলছেন যে সেই জায়গাতে এখন তুরস্ক নতুন রূপে ঢুকছে, সে ওখানের তেল উৎপাদনের এখন অংশীদার হচ্ছে। এটাকে যাবৎকালের তুর্কির এই অঞ্চলে সবচেয়ে বড় তেল গ্যাস চুক্তি হিসেবে দেখা হচ্ছে। তার আগে, এই চুক্তিটা করার আগে, ইরাকের প্রধানমন্ত্রী, ইরাকের পার্লামেন্ট স্পিকার, ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী, ইরাকের কি বলে গোয়েন্দা প্রধান, এরা তুরস্কে এসেছে বিভিন্ন সময়, 1 সপ্তাহের মধ্যে বারবার এসেছে, তুরস্কের রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছে, এবং ইরাকের প্রধানমন্ত্রী এটা বলেছে যে আমরা চাই তুর্কির মধ্য দিয়ে 1 ব্যারেল তেল যাক, তুরস্কের এই 1 মিলিয়ন ব্যারেল তেল যাক, তুরস্কের একদিনের যে প্রয়োজন সেটা হচ্ছে আমরা দেবো। এটা আপনারা এর আগে শুনেছেন। কিন্তু যেটা শুনেন না সেটা হচ্ছে এই ঘটনার পরপরই হচ্ছে লেবাননের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্ট, যা 1 সপ্তাহের মধ্যে, প্রথমে এসেছে প্রধানমন্ত্রী, পরে এসেছে প্রেসিডেন্ট তুরস্কে,
এসে তুর্কি রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীকে প্রথম পাঠানো হয়েছিল যে তুরস্কের সাথে একটা রফা দফা হোক, তাতে কাজ হয়নি। পরবর্তীতে লেবাননের প্রেসিডেন্ট এসেছেন, তিনি আসার আগে তার দেশে বসে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে তুরস্কের ব্যাপারে মোটামুটি অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তুর্কির এই অঞ্চলে গুরুত্বটা অনেক, লেবাননের জন্য তুরস্কের গুরুত্ব অনেক, লেবাননের নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তুরস্ককে লেবানন পাশে চায়, এবং তুরস্ক শুধুমাত্র লেবাননের একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই না, বরং হচ্ছে লেবাননের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টনার হিসেবে এই অঞ্চলে দেখতে চায়। এজন্য তুরস্কের সাথে যা যা করা দরকার লেবানন সেগুলো করবে, এরকম কিছু। প্রশ্ন হচ্ছে কেন? এর কারণ হচ্ছে লেবানন তুরস্কের কাছে কোন ধরনের কোন আলোচনা না করেই তুর্কির সবচেয়ে বড় শত্রু যে গ্রিক সাইপ্রাস বা গ্রিস সাইপ্রাস এবং গ্রিসের সাথে লেবানন একটা সমুদ্র চুক্তি করেছিল। সেই সমুদ্র চুক্তিতে তুরস্ক যার কারণে ব্যাপক পরিমাণে খ্যাপা, এবং সেই খ্যাপা থেকে লেবাননের বিরুদ্ধে কিছু কিছু ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া তুরস্ক শুরু করেছিল। শেষ পর্যন্ত লেবাননের সরকার বর্তমানে এই যে হিজবুল্লাহর নিরস্ত্রকরণ এবং হিজবুল্লাহর নিরস্ত্রকরণের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে শক্তিশালী করানোর যে আন্তর্জাতিক একটা প্রচেষ্টা, যেটা আমেরিকা এবং ইউরোপ এখন চেষ্টা করছে, ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এখন চেষ্টা করছে যে একদিকে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, একদিকে হিজবুল্লাহর উপরে আক্রমণ করা, যেটা ইসরায়েল করতেছে, আরেকদিকে হচ্ছে লেবাননের সরকারি সামরিক বাহিনীকে শক্তিশালী করা বা সামরিক বাহিনীকে সেই সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ দেওয়া। কিন্তু লেবাননের সামরিক বাহিনী শক্তিশালী না, তার সেই ধরনের নিরাপত্তার সেই ধরনের ক্যাপাসিটি নেই। এখন তার সেই ক্যাপাসিটি বৃদ্ধির জন্য এখান থেকে কাছাকাছি কোনো শক্তি দরকার, সেই শক্তিটাকে তুরস্ক। এখন এটার জন্য লেবাননের প্রেসিডেন্ট তুরস্কে আসছে। লেবাননের সাথে এমনিতেই লেবাননে তুরস্কের সৈন্য আছে, আন্তর্জাতিক যে লেবাননে যে আন্তর্জাতিক জোট আছে সেখানে, কিন্তু এটাকে আরো পরিধিটাকে বাড়াতে চাচ্ছে লেবানন এবং তুরস্ক, এবং এর সাথে হয়তো লেবাননের সাথে তুরস্কের সমুদ্র চুক্তি ওইদিকেও যেতে পারে। লেবাননের যে তেল গ্যাসের যে ভান্ডারগুলো আছে মূলত ভূমধ্য সাগরে, সেটার দিকেও হয়তো নজর যেতে পারে, এরকম একটা আলোচনা। দেখেন, একদিকে লেবানন, একদিকে হচ্ছে এই ইরাক, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা তুরস্কে এসে এই ধরনের আলোচনা করছে। গেল এটা। এখন যে জায়গাতে আসছি সেটা হচ্ছে সৌদি আরবের নেতৃত্বে আন্তর্জাতিক জোট। লোহিত সাগরের নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে সৌদি আরব মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স MMDA, এই মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামক একটা নতুন সামরিক জোট গঠন করেছে। এই জোটের সম্মেলন হয়েছে রিয়াদে এবং যৌথ ঘোষণাও এসেছে। রিয়াদের সম্মেলনে এ পর্যন্ত 51টা দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে, অনলাইনে কনফারেন্সটা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে 43টা দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল সরাসরি অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিয়াদের বৈঠকে অংশ নেয়। এখনো পর্যন্ত 14টা দেশ এই জোট গঠনের সম্মতি জানিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। দেশগুলোর মধ্যে আছে সৌদি আরব, তুরস্ক, বাংলাদেশ, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং নাইজেরিয়া। বাকি যে দেশগুলো যোগদানের বিষয়টি বিবেচনা করছে বা তাদের বাকি দেশগুলো যোগদানের বিষয়টি বিবেচনা করছে অথবা তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। এই জোটের চূড়ান্ত চার্টার বা প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবে দেশগুলোর যোগদানের প্রধান শর্ত এবং অবস্থান তারা স্পষ্ট করেছে। কূটনৈতিক সূত্র অনুসারে বলা যায় যে এখনো পর্যন্ত যে দেশগুলো এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে তা আসলে একটা রাজনৈতিক ঘোষণা। মূল চার্টারে স্বাক্ষর করার পরে এই দেশগুলোর উপরে আইনি এবং সামরিক বাধ্যবাধকতা কি হবে, অর্থাৎ এই দেশগুলো সামরিক সৈন্য সেখানে পাঠাবে কিনা, সৈন্য পাঠালে কে কতটুকু পাঠাবে, একই সাথে সেখানকার খরচ দিবে কিনা, একই সাথে সেখানকার এই সৈন্যদের উপরে অথবা সেখানকার কোন কোন দেশের কোন কোন জাহাজের উপরে আক্রমণ হলে এই দেশগুলো নিজের জাহাজের উপরে আক্রমণ হয়েছে বলে মনে করবে কিনা, অথবা একই সাথে এটার সাথে সৌদি আরবের উপরে যদি হুথিদের থেকে কোনো আক্রমণ হয় সেই আক্রমণে তারা অংশ নেবে কিনা, অথবা এই জোট শুধুমাত্র লোহিত সাগরে নাকি এটার সাথে একত্রে এই হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের যে এলাকাটা সেটাতেও যুক্ত হবে কিনা কোনোভাবে,
অথবা এটার সাথে পরবর্তীতে ইরানকে টার্গেট করা হবে কিনা, এই বিষয়গুলো সেই চ্যাপ্টারটা ফাইনাল হলে তখন আসবে। ওদিকে ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শর্ত দিয়েছে যে আমেরিকা যদি এই জোটে সরাসরি অংশ নেয় তবে তারা জোটে যোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। আবার সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই জোটের লক্ষ্যকে সমর্থন করলেও এখনো পর্যন্ত যোগ দেয়নি বা এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। বাংলাদেশ, তুরস্ক এবং আমেরিকার অবস্থানে যদি আসি, বাংলাদেশ এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। বিশ্ব বাণিজ্য এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে লোহিত সাগরের নৌপথের স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ। বাংলাদেশ নীতিগতভাবে এই সামুদ্রিক প্রতিরক্ষা উদ্যোগকে সমর্থন করেছে। ওদিকে তুরস্ক ন্যাটোর অন্যতম শক্তিশালী একটা সদস্য রাষ্ট্র হিসেবে এই জোট গঠনে সরাসরি সমর্থন দিয়েছে। তবে তুরস্কের অবস্থান হচ্ছে যে সে মূলত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষার মধ্যে তার অবস্থানটা সীমাবদ্ধ থাকবে। যে এখানে যদি কোনো সামরিক জাহাজ আসে, কোনো সামরিক জাহাজ যদি হুতিদের উপর আক্রমণ করে বা অন্য কোনো কিছু করে এবং সেটার বিরুদ্ধে যদি এই জোটের কোনো দেশের সামুদ্রিক জাহাজে কোনো ধরনের আক্রমণ হয়, তুরস্ক সেটা নিয়ে মাথা ঘামাবে না। শুধুমাত্র যদি বাণিজ্যিক রুট নিরাপদ রাখতে এটা নিয়ে কাজ করা হয় তাহলে তুরস্ক সেই ক্ষেত্রে কাজ করবে। এরপরেও আরেকটা কথা হচ্ছে যে এই জোটের সাংগঠনিক কাঠামো এবং সামরিক দায়িত্ব চূড়ান্ত হওয়ার পর তুরস্ক তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। আমেরিকা কি করছে? সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আমেরিকার শীর্ষ নেতৃত্বের সাথে জরুরি বৈঠক করেছেন এই জোট নিয়ে। ওয়াশিংটনকে এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও মার্কিন প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দেয়নি। তবে পর্দার আড়ালে আমেরিকা এই জোটকে শুধুমাত্র পূর্ণ সমর্থনই দিচ্ছে না, বরং এই জোট গঠনের যে মূল পরিকল্পনা সেটাও হয়তো আমেরিকার কাছ থেকেই এসেছে। এজন্য যে কোনো সময় আমেরিকা এই জোটে যুক্ত হওয়ার ঘোষণা দিতে পারে। তবে কৌশলগতভাবে সে হয়তো ধীরে চলো নীতি গ্রহণ করছে সৌদি আরবের কারণে। এখন এই জোট কিভাবে কাজ করবে, কি কাজ করবে? সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়া এবং সৌদি তেল ট্যাঙ্কারে যে হামলাগুলো চালায়, এই হুমকি মোকাবেলার জন্যই মূলত এই জোটটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিরক্ষামূলক জোট এবং প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করবে। এটি যদিও বলা হচ্ছে যে কোনো দেশের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক যুদ্ধ ঘোষণা করবে না, বরং হুথিদের রুখতে কিছু পদক্ষেপ নেবে। এখনো পর্যন্ত যে তথ্যগুলো আসছে সেগুলোর উপরে ভিত্তি করে বলছি। সেগুলোর মধ্যে কি? সেগুলোর মধ্যে হচ্ছে গোয়েন্দা তথ্য বিনিময়, ইন্টেলিজেন্স শেয়ারিং, লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে হুতিদের গতিবিধি এবং ইরানের অস্ত্র সরবরাহের রুট ট্র্যাক করতে সদস্য দেশগুলো একে অপরের সাথে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য শেয়ার করবে। সেটা হলে কি হবে? যে ওই যে অস্ত্র সরবরাহের রুটের কাছে আছে সে আক্রমণ করবে, তাই তো? যদি সেটা হয়, ধরুন ইরান থেকে একটা জাহাজ আসতেছে লোহিত সাগরের, এই জাহাজ আসতেছে হুতিদের দিকে ইরানের কোন একটা বন্দর থেকে। কোন বন্দর? ধরেন ইরানের কি বন্দর আছে? চাবাহার বন্দর আছে নাকি? এরকম কোন একটা বন্দর থেকে, পাকিস্তানের কাছাকাছি কোন একটা বন্দর থেকে সৌদি আরব বললো যে ওখান থেকে হুতিদের দিকে এই জাহাজটা যাচ্ছে, এই তথ্য আমাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। এই পাকিস্তান, তুমি তাড়াতাড়ি আক্রমণটা করো। পাকিস্তান আক্রমণ করবে। যদি করে তাহলে কি এটা হুথিদের কোনো কিছুর উপরে আক্রমণ হবে নাকি ইরানের কোনো কিছুর উপরে আক্রমণ হবে? কঠিন প্রশ্ন, তাই না? এগুলো আসবে, সামনে আসবে। এরপরে কি? যৌথ নৌটহল, লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমায় জোটভুক্ত দেশগুলোর নৌবাহিনী যৌথভাবে পাহারা দেবে। যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণ,
হুথিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহকারী জাহাজগুলোকে রক্ষা করতে সদস্য দেশগুলো নিয়মিত যৌথ মহড়া ও প্রতিরক্ষামূলক কৌশল অনুসরণ করবে। এটি মূলত ইরান সমর্থিত হুথিদের হামলা থেকে বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের লাইন রক্ষা করতে একটা অভিন্ন আঞ্চলিক নিরাপত্তা বেষ্টন হিসেবে কাজ করবে। সবই বুঝলাম, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আত্মরক্ষামূলক ঘটনাগুলো, আত্মরক্ষামূলক জোটের কথা বলা হচ্ছে, এই আত্মরক্ষাটা কি এরকম যে আমি জাস্ট হচ্ছে ছাতা ধরবো যেন বৃষ্টি না পড়ে, নাকি বৃষ্টি যেখান থেকে আসতেছে সেখানে আমি আঘাত হানবো? কোনটা? প্রশ্ন হচ্ছে এখানে। হুথিরা যদি ড্রোন হামলা চালায় অথবা মিসাইল হামলা চালায়, তাহলে সেই ড্রোন এবং মিসাইল উড়ে এসে যখন এই জাহাজগুলোতে আক্রমণ করবে, তখন জাস্ট হচ্ছে জাহাজে পড়ার আগেই আকাশে ওই ড্রোনগুলোকে ধ্বংস করে দিবে, নাকি ওই ড্রোন যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেখানে গিয়ে এরা আক্রমণ করবে? প্রশ্নটা হচ্ছে এখানে। যেমনটা বলা হচ্ছে যে ওই ড্রোন বা মিসাইল গুলো যদি এরকম ভাবে কোনো কথা বলা হয় যে এগুলো ইরানের কাছ থেকে আসতেছে, সুতরাং আসো আমরা ইরানের কাছ থেকে যে রুটে আসতেছে, যেগুলো আসতেছে সেগুলো সেই মূল জায়গায় আক্রমণ করি বা তার বিরুদ্ধে অংশ নেই, সেরকম কোনো কিছু কিনা। যেটাই হোক, কিন্তু এটাকে বলা যেতে পারে যে মূলত এটা বাস্তবিক অক্ষে প্রায় কি বলে ইমপ্লিমেন্টেশনের দিক থেকে যদি এটা যদিও লোহিত সাগর এবং হুথিদের বিরুদ্ধে হয়েও থাকে, তারপরেও বলা যায় এটা মূলত ইরান বিরোধী একটা কৌশলগত জোট। কারণ হুথিদের বিরুদ্ধে যাওয়া, সৌদি আরবের পক্ষে থাকা, আরব দেশগুলোর সাথে থাকা এবং একই সাথে আমেরিকা, সৌদি আরব এদের নেতৃত্বের যে জোট এখানে গঠিত হবে এই মুহূর্তে, সেটা যে কোনো ভাবেই হোক রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে। সামরিক দিক থেকে যদিও সরাসরি ব্যবহার করা নাও হয়, তারপরেও কূটনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে ব্যবহার করা হবে। সেদিক থেকে বলা যেতে পারে যে সৌদি আরবের নেতৃত্বে 14টা মুসলিম দেশকে নিয়ে অলরেডি ইরান বিরোধী একটা জোট হয়ে গেছে। এখন এই জোটের সম্প্রসারণের কাজ চলছে। দেখেন কৌশলটা, দেখেন সৌদি আরবের সাথে যে 14টা দেশ যোগ দিয়েছে, একটাও অমুসলিম দেশ আছে? নাই। একটাও ইউরোপীয় দেশ আছে? নাই। আমেরিকা আছে? নাই। কানাডা আছে? নাই। তুরস্ক ছাড়া কোনো ন্যাটো দেশ আছে? নাই। ইউরোপিয়ান ইউনিয়নের কোন সদস্য দেশ আছে? নাই। প্রতিষ্ঠাতা সদস্য আপনারা। আপনারা আপনারা বলতে আপনারা, তোমরা মুসলিমরা, তাই না? হুথিদের বিরুদ্ধে হোক আর ইরানের বিরুদ্ধে হোক, সামনে তোমরা, সামনে তোমরা। কিন্তু এই ঘটনার সূত্র